বাংলাদেশ ক্রিকেট যে মডেলটা অনুসরণ করছে, তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেনকে দাঁড় করিয়ে দেওয়া এবং তিন ক্যাপ্টেন্সের অধীনে বাংলাদেশ দলের সফলতা ব্যর্থতা সেটাকে জাজ করা। এবং সেক্ষেত্রে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট প্রত্যেকটা ক্যাপ্টেন্সের অধীনে বাংলাদেশের সফলতা রেটটা কতটুকু এবং একটা ম্যাচের জয় পরাজয় অনেকটা ক্যাপ্টেন্সি নকটা কিন্তু দারুণভাবে প্রভাবিত করে। সেক্ষেত্রে একটা বিষয় কয়েকদিন থেকে আলোচনায় খুব আসতেছিল, মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা নিউজ খুব বেশি সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে ভাইরাল হচ্ছে বা খুব বেশি আলোচনায় আসতেছে। কিন্তু মেহেদী হাসান মিরাজকে যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় ওয়ানডে ক্যাপ্টেন দলের, তারপরে 2027 সাল পর্যন্ত তাকে ওয়ানডে ক্যাপ্টেন দলের একটা ফোকাস ঠিক করে কিন্তু সেই দায়িত্বটা দেওয়া হয় 2027 বিশ্বকাপ। তো 2027 বিশ্বকাপ বাংলাদেশ যে ধরনের কন্ডিশনে খেলতে যাবে, সেই বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকার ওই ধরনের কন্ডিশনে। কিন্তু বাংলাদেশের সর্বশেষ যে সিরিজটা খেলে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরে গেছে জিম্বাবুয়ের মতো লোয়ার র্যাঙ্কিং দলের সাথে, এবং যেভাবে 143 রান চেস করতে না পারা, 247 রান চেস করতে না পারা, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে অনেকটা কিন্তু ব্যাড একটা ইফেক্ট পড়েছে। এবং সেখানে বাংলাদেশের ক্যাপ্টেন্সি নকটা অনেকটা ভুল ছিল, বাংলাদেশের ক্যাপ্টেন্সের পারফরমেন্সটা নিয়েও অনেক ধরনের প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল। তো সবকিছু মিলে মেহেদী হাসান মিরাজ কি ক্যাপ্টেন্সি হারাতে যাচ্ছেন? আপনি যেটা শুনেছেন সত্যি সেটাই, অফিসিয়ালি ভাবে সবকিছুই ঠিকঠাক, শুধু ফাইনাল অ্যানাউন্সমেন্টটা বাকি। আমরা যদি দেখি, হয়তোবা বাংলাদেশ যে নেক্সট সিরিজটা খেলতে যাবে সাউথ আফ্রিকা বা ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়া হয়তো বা বাংলাদেশে খেলতে আসার কথা, যদি আসে তাহলে ইন্ডিয়ার বিপক্ষে অথবা সাউথ আফ্রিকায়। এই দুই সিরিজে পরবর্তী ক্যাপ্টেন, নতুন ক্যাপ্টেন হতে যাচ্ছে, কে হতে যাচ্ছে? নাজমুল হোসেন শান্ত নাকি হচ্ছে লিটন কুমার দাস? আমরা কেন মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি হারাতে যাচ্ছে, তার যদি আমরা একটু পরিসংখ্যান গুলা দেখি, তার পারফরমেন্স পরিসংখ্যান বা তার ক্যাপ্টেন্সির অধীনে তার সফলতা ব্যর্থতার রেটটা যদি একটু দেখতে যাই, তো মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির অধীনে বাংলাদেশ 24টা ম্যাচ খেলেছে। 24টা ম্যাচের মধ্যে বাংলাদেশ হচ্ছে 10টা ম্যাচে জয়লাভ করেছে, 13টা ম্যাচ বাংলাদেশ হেরে গিয়েছে এবং একটা ম্যাচ হচ্ছে টাই হয়েছে। সেখানে যদি হোম এবং অ্যাওয়ে সিরিজ আমরা যদি একটু খেয়াল করি, সেখানে হোমে বাংলাদেশ 11টা ম্যাচ খেলেছে, সেখানে 8টিতে জয়লাভ করেছে এবং অ্যাওয়েতে বাংলাদেশ 13টা ম্যাচ খেলে 2টিতে। তো সবকিছু মিলে মেহেদী হাসান মিরাজের অধীনে উইনিং যে পার্সেন্টেজটা সেটা 41। মানে বাংলাদেশের 2026-25-এ এসে একজন ক্যাপ্টেনের অধীনে যদি উইনিং পার্সেন্টেজটা 41 হয়, 50 ক্রস না করে, তাহলে সেটা খুব ভালো দেখায় না। তো মেহেদী হাসান মিরাজের সেক্ষেত্রে যদি তার পারফরমেন্সটার দিকেও আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, ঘরের মাটিতে 8টা ইনিংসে মেহেদী হাসান মিরাজ রান করেছেন মাত্র 62। জাস্ট আপনি বোঝার চেষ্টা করেন 62 রান কতটা অ্যালার্মিং। এবং সেখানে 22-3, 22-8, 6-1, যেখানে একটা ইনিংস শুধু তার অপরাজিত 22 রানের। কিন্তু আমরা যদি অ্যাওয়ে সিরিজের কথা বলি, এবং সেখানে লাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিনি 3টা ইনিংসের মধ্যে 2টাতে ব্যাট করতে নামেন, 10-27, খুব ভালো কিছু না। যে সময় তার ফিনিশিং দেওয়ার কথা ছিল, যে সময় ম্যাচের হালটা ধরার কথা ছিল, যে সময় তরিটাকে তীরে ভেড়ানোর কথা ছিল, মেহেদী হাসান মিরাজ কিন্তু পারেননি। তো একটা ক্যাপ্টেন্সের বাজে ক্যাপ্টেন্সি, একটা ক্যাপ্টেন্সের বাজে কৌশলগত কারণে যখন দলের রেজাল্টটা তার বিপক্ষে চলে যায়, সেই ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন সমালোচনা হতেই পারে। তো মেহেদী হাসান মিরাজের এই পারফরমেন্স গুলো কিন্তু একদম নিরাশার মানে একটা প্রতিচ্ছবি বলতে পারেন। লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত থেকে অনেক বেশি এগিয়ে। এবং লিটন কুমার দাস 5টা ম্যাচ তিনি ক্যাপ্টেন্সি করেন, সেখানে 4টা ইনিংসে তিনি 166 রান করেন, হাইয়েস্ট একটা 100 রানের ইনিংস খেলেন, একটা সেঞ্চুরি আছে তার। এবং তার গড়টা যদি আপনি খেয়াল করেন 86, জাস্ট কল্পনা করুন কতটা ভালো গড়। বাংলাদেশের ওডিআই ফরম্যাটে একটা খেলোয়াড়ের 86 গড়, মানে একটা ক্যাপ্টেন্সি নিয়ে চেনাই সাহেবটাকে ধরে রেখে পারফরমেন্স শো করা, ক্যাপ্টেন্সির মতো বড় দায়িত্বভারটা কাঁধে নিয়ে যখন এরকম পারফরমেন্স করা যায়, তাহলে কিন্তু তার ক্যাপ্টেন পাওয়ার যোগ্যতার
প্রমাণ দেওয়ার জন্যই যথেষ্ট, এবং সেটাই কিন্তু হচ্ছে লিটন কুমার দাস করেছেন। এবং সেখানে তার স্ট্রাইক রেট ছিল 94। তো এবং সবকিছু মিলে লিটন কুমার দাসকেই পরবর্তী ওডিআই ক্যাপ্টেন হিসেবে ধরে নেওয়া হচ্ছে, এবং শুধু ফাইনাল অ্যানাউন্সমেন্টটা বাকি। এবং সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ তার ক্যাপ্টেন্সি হারাচ্ছেন শুধু তার কৌশলগত কারণেই, ম্যাচের ফলাফল সব বিবেচনা করে না, তার পার্সোনাল যে পারফরমেন্স সবকিছুই খুব বাজে ইফেক্ট ফেলেছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে এবং বাংলাদেশের ওডিআই ফরম্যাটে, এবং বাংলাদেশের রেজাল্টের উপর বড় একটা প্রভাব ফেলেছে। তো সেদিক থেকে নতুন ক্যাপ্টেন্স হচ্ছেন লিটন কুমার দাস, এবং মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি হারাতে যাচ্ছেন। এবং মেহেদী হাসান মিরাজের তার যদি আমরা ক্রিকেটে তাদের এক যুগেরও বেশি একটা সময় তিনি পার করলেন, সেখানে ওডিআই ম্যাচ খেলেছেন 125টা, এবং সেখানে 93টা ইনিংসে রান করেছেন 1889, এবং হাইয়েস্ট 112 রান, এভারেজ 23.9। তো মেহেদী হাসান মিরাজ যে যুগে এসে ক্রিকেটটা শুরু করেছেন, সেই যুগে এসে একজন ক্রিকেটারের অ্যাভারেজ যদি 23-22 হয়, তাহলে সেটা অনেকটাই বেমানান। এবং তবে মেহেদী হাসান মিরাজ যদি ক্যাপ্টেন্সি হারান, তাহলে কি মেহেদী হাসান মিরাজ ওডিআই দলে জায়গা পাবেন? কমেন্টসে জানান।